আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি করছো প্রত্যেকেই করবে, কারণ যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি প্রতিটি ক্লাসে, সেগুলি আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা 70+ নম্বর পেতে চাইছো তারা এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং ক্লাসগুলি নিয়মিত করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, জন্মের কতদিন পর পর্যন্ত একটি শিশুকে নবজাতক বলা হয়? নবজাতক বা নিওনেট। জন্মের কতদিন পর পর্যন্ত একটি শিশুকে নবজাতক বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 28 দিন। জন্মের ঠিক 28 দিন পর্যন্ত একটি শিশুকে নবজাতক বলা হয়। পরবর্তী প্রশ্ন, নবজাতকের জন্মের পর তাৎক্ষণিক শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য কোন স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়? নবজাতকের জন্মের পর তাৎক্ষণিক শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য কোন স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়? তো এই স্কোরিং পদ্ধতির নাম হচ্ছে APGAR স্কোর। অ্যাবজার হবে, ঠিক আছে। খ হবে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ শিশুটি জন্ম নিল, তারপরে শিশুটি স্বাভাবিক অবস্থায় আছে নাকি কোনো রোগে আক্রান্ত, কোনো ডিসেবিলিটিজ আছে নাকি, সমস্ত কিছু চেক করার জন্য অ্যাবজার স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে জন্মের পরেই যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য শিশুকে কোন টিকা দেওয়া হয়? অর্থাৎ এখানে বলতে চাইছে যে যক্ষ্মা রোগ প্রতিরোধে কোন টিকা ব্যবহৃত হয়। আশা করি এটার উত্তর সবাই পারবে। এটা হচ্ছে বিসিজি। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নবজাতকের প্রথম কালো বা গাঢ় সবুজ রঙের মলত্যাগকে কি বলা হয়? কি বলা হয়? কে পারবে এটার প্রশ্নের উত্তর? এটা সঠিক উত্তর হয়ে যাবে মেকোনিয়াম। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জন্মের পর সাধারণত কত ঘন্টার মধ্যে শিশুর প্রথমবার প্রস্রাব করা স্বাভাবিক? যা কিছু প্রশ্ন আমি শেয়ার করে দিচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে তোমরা বারবার প্র্যাকটিস করবে, নতুন নতুন অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। দেখো, জন্মের পর সাধারণত কত ঘন্টার মধ্যে শিশুর প্রথমবার প্রস্রাব করা স্বাভাবিক? 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে প্রস্রাব করাটা স্বাভাবিক। তারপরে যদি হয় তাহলে কিন্তু অস্বাভাবিক, ডাক্তারের পরামর্শ জরুরি। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নবজাতকের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি প্রতি মিনিটে কতবার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নবজাতকের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি প্রতি মিনিটে কতবার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 40 থেকে 60 বার। 40 থেকে 60 বার হচ্ছে স্বাভাবিক একটা গতি, যেটা প্রতি মিনিটে হয়। 40 থেকে 60-এর মধ্যে ওঠানামা করবে। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে নবজাতকের জন্ডিস সাধারণত জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিনে দেখা দিলে
এবং 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেলে তাকে কি বলা হয়? এখনকার দিনে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস যে একটা শিশু জন্ম নিল তারপরেই জন্ডিস, কয়েক ঘন্টার মধ্যেই জন্ডিস, আবার কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস বা এটা হচ্ছে স্বাভাবিক জন্ডিস। শিশুদের ক্ষেত্রে এটা হলে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, সময় সাপেক্ষ, কিছুদিন পরে এটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস বা স্বাভাবিক জন্ডিস। তার জন্য কাঁচের ঘরে শিশুকে রাখা হয়, একটা আলাদা পরিবেশে। পরবর্তী প্রশ্ন, নবজাতকের রক্তক্ষরণজনিত যে সমস্যা সেটা প্রতিরোধে জন্মের পর কোন ইনজেকশন দেওয়া হয়? রক্তক্ষরণজনিত একটা সমস্যা হয়ে থাকে নবজাতক শিশুদের, সেটার জন্য কি ইনজেকশন দেওয়া হয়? তো সেই ইনজেকশনটির নাম হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে দিলেই কিন্তু রক্তক্ষরণজনিত সমস্যা দূর হয়ে যায়। ঠিক আছে, ভিটামিন কে। এরপর দেখো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে দেখো বলা হচ্ছে গর্ভাবস্থার কত সপ্তাহের আগে শিশু জন্মগ্রহণ করলে তাকে প্রাক পরিপক্ক বা প্রিটার্ম শিশু বলা হয়? অর্থাৎ সময়ের আগেই জন্মগ্রহণ করা। গর্ভাবস্থার কত সপ্তাহের আগে শিশু জন্মগ্রহণ করলে তাকে প্রিটার্ম শিশু বলা হয়? এটা তোমরা মনে রাখবে, 37 সপ্তাহের আগে। 37 সপ্তাহের আগে যদি জন্ম হয় তাহলে সেটা হচ্ছে প্রিটার্ম শিশু। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নবজাতকের মাথায় যে চর্বিযুক্ত সাদা রঙের প্রাকৃতিক আবরণ থাকে তাকে কি বলা হয়? নবজাতকের মাথায় এটা কিন্তু দেখা যায় চর্বিযুক্ত সাদা রঙের প্রাকৃতিক আবরণ। এটাকে কি বলে? এটার নাম হচ্ছে ভার্নিক্স। ভার্নিক্স কেসিওসা। ভার্নিক্স কেসিওসা। নবজাতক শিশুদের মাথায় এটা কিন্তু সাদা রঙের একটা আস্তরণ দেখা যায়। এরপরের প্রশ্নটি আরও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো কি বলা হচ্ছে, নবজাতকের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কোথায় মাপা হয়? বগলের নিচে কত থাকা উচিত? নবজাতকের যে স্বাভাবিক শরীরের তাপমাত্রা সেটা কত থাকা প্রয়োজন? এটা কারেক্ট আনসার হয়ে যাবে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু উষ্ণ থাকে, ঠিক আছে, স্বাভাবিকের থেকে একটু উষ্ণ সর্বদা নবজাতকের শরীর কিন্তু থাকবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, অর্থাৎ হঠাৎ করে কোনো শিশুর মৃত্যু বা শিশুর হঠাৎ মৃত্যু ঝুঁকি কমাতে শিশুকে কিভাবে ঘুমানো সবচেয়ে নিরাপদ? অর্থাৎ শিশু কিভাবে ঘুমালে এই যে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম এটা হয় না? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে চিৎ করে। চিৎ করে বা পিঠের উপর। চিৎ করে বা পিঠের উপর যদি শোয়ানো হয় বা যদি ঘুমায় তাহলে কিন্তু কোনো রকমের সাডেন ইনফ্যান্ট ডেথ এটা কিন্তু হয় না বা ঝুঁকি কমে যায়। কিন্তু যে বাকিগুলো রয়েছে নবজাতকের ক্ষেত্রে, উপুড় হয়ে পেটের উপর বা যে কোনো এক কাতে বালিশ উঁচু করে এই ধরনের কিন্তু করা উচিত নয়। পরের প্রশ্নটি আরও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আগের দিনের ক্লাসের সাথে এটা একটা
কানেক্টেড রয়েছে। দেখো কি বলা হচ্ছে, মায়ের দুধে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? এই জন্য বলা হয় যে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত খাওয়াতেই হবে, তারপরে অন্য কোনো খাবার। 6 মাস পর্যন্ত খাওয়াতে হবে। কেন? কারণ মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি পাওয়া যায়, যে অ্যান্টিবডি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ শিশুকে প্রোটেক্ট করে রাখে। ঠিক আছে, বিভিন্ন রোগ কিন্তু হয় না। তো সেই যে অ্যান্টিবডি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে IgA। মনে রাখবে, IgA। পরের প্রশ্ন, নবজাতকের জিভে দইয়ের মতো দইয়ের মতো সাদা আস্তরণ পড়লে ওরাল থ্রাশ তা সাধারণত কিসের কারণে হয়? নবজাতক শিশুদের মধ্যে এরকম কিন্তু দেখা যায় যে জিভে দইয়ের মতো সাদা একটা আস্তরণ কিন্তু অনেক সময় পড়ে যায়। তো সেটা কিসের কারণে হয়? এটার কারণ কিন্তু খাবার নয়, এটার কারণ হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস। যখনই এরকম কিছু হবে তখন কিন্তু খুব শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, নবজাতকের মাথার নরম অংশটিকে যা জন্মের পর ধীরে ধীরে শক্ত হয়ে যায় তাকে কি বলে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নবজাতক শিশুদের ক্ষেত্রে কি দেখা যায় যে মাথায় কিন্তু কোনো একটা জায়গাতে অনেক নরম থাকে, খুবই নরম থাকে, যেখানে স্পর্শ করতে পারা যায় না। তো সেই যে নরম অংশটি সেটা ধীরে ধীরে কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু নবজাতকদের ক্ষেত্রে প্রথমে ওটা থেকে যায় নরম। তো সেটাকে কি বলে? তো সেটাকে বলে, তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ফন্টানেল। ঠিক আছে, ফন্টানেল বলা হয় ওই নরম অংশটিকে, যেটা ধীরে ধীরে শরীরে একটা শক্ত অংশে পরিণত হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, নবজাতকের তীব্র জন্ডিসের চিকিৎসায় কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তীব্র জন্ডিস অর্থাৎ নবজাতকের যে জন্ডিস হয়, সেই জন্ডিসটা যদি অত্যধিক মাত্রায় হয়, তীব্র মানের হয়, তাহলে কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়? কি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হবে ফটোথেরাপি। কাঁচের ঘরে দেখবে রাখা হয়, কাঁচের ঘরে লাইট জ্বালিয়ে। ঠিক আছে, নবজাতক শিশুদের যখন জন্ডিস হবে কাঁচের ঘরে রাখা হয়, সেটাই হচ্ছে ফটোথেরাপি, যখন অত্যধিক জন্ডিসের মাত্রাটা থাকে, কিন্তু সেটা ঠিক হয়ে যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, 1 বছরের কম বয়সী শিশুর খাবারে কোনটি যোগ করা একদমই উচিত নয়? এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 বছরের কম বয়সী শিশুর খাবারে কোনটি যোগ করা একদমই উচিত নয়? ওটা কিন্তু নেগেটিভ একটা খাবার, শরীরের ক্ষতি করবে। কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লবণ ও চিনি। এটা কিন্তু দেওয়া যাবে না 1 বছরের কম বয়সী শিশুর খাবারে। লবণ আর চিনি এগুলো কিন্তু খুব ক্ষতিকর। তার সাথে তোমরা মনে রাখবে আরও একটি খাবার রয়েছে, সেটাও কিন্তু দেওয়া যাবে না, যেটা হচ্ছে মধু। অনেকেই হয়তো ভাববে যে বাচ্চাকে মধু খাওয়াবো, মধু পুষ্টিকর, মধু সুস্বাদু, শরীরের পক্ষে অনেক কাজে লাগে। বাস্তবেই শরীরের পক্ষে কাজে লাগে, কিন্তু 1 বছরের কম বয়সী শিশুর পক্ষে নয়, তাদের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, তাহলে লবণ, চিনি এবং মধু এগুলো কিন্তু একদমই দেওয়া উচিত নয় 1 বছরের কম বয়সী শিশুদের খাবারে।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি শিশুদের জন্য একটি আদর্শ পরিপূরক খাদ্য? উন্নত খিচুড়ি যাকে বলা হয়, কোনটি আদর্শ পরিপূরক খাদ্য? এটা কিন্তু শিশুদেরকে প্রত্যেকটা মায়েদের দেওয়া প্রয়োজন। উন্নত খিচুড়ি, যার মধ্যে একটা পরিপূরক খাদ্য, কিন্তু এটা সব কিছুই একসাথেই বাচ্চাকে দেওয়া যায়। এটা কোনটা হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে, তোমরা মনে রাখবে যে চাল, ডাল, সবজি, এই তিনটা থাকছেই, তার সাথে তেল বা ঘি, তেল বা ঘি, তাহলে কিন্তু পরিপূরক খাদ্য হয়ে গেল। এই খাবার দিলেই যথেষ্ট। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুদের খাবারে অতিরিক্ত চিনি বা মিষ্টি দিলে কোন সমস্যাটি হতে পারে? অতিরিক্ত চিনি বা মিষ্টি যদি দেওয়া হয় শিশুদের খাবারে, অনেক সময় শিশু খাবার খাচ্ছে না, তাহলে চিনি দিয়ে দিই বা মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়ে দিই, এগুলো কিন্তু দেয়া যাবে না, ক্ষতিকর। তাতে কি সমস্যা হতে পারে? তাতে সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে দাঁতের ক্ষয়, দাঁতের সমস্যা হয়ে যাবে, আর স্থূলতা জনিত সমস্যাও কিন্তু হয়ে যাবে। আর এই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকবে, ফলে এটা অ্যাভয়েড করাই কিন্তু দরকার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে শিশুর বয়স কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চালিয়ে যাওয়া উচিত? ঠিক আছে, এই প্রশ্নটি আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসে কি ছিল বলো তো? আগের ক্লাসে ছিল যে মায়ের বুকের দুধ কমপক্ষে মিনিমাম কতদিন খাওয়া প্রয়োজন? সেটা হচ্ছে 6 মাস। 6 মাস পর্যন্ত যে শাল দুধ যাকে বলা হয়, কোলোস্ট্রাম থাকে, অ্যান্টিবডি থাকে, IgA, 6 মাস পর্যন্ত খাওয়াতে হয়। ঠিক আছে, কিন্তু দেখো এই প্রশ্নে কি বলছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কত বছর পর্যন্ত খাওয়ালে ভালো হয়। ঠিক আছে, পরামর্শ অনুযায়ী দুধ কিন্তু মায়ের বুকের দুধ চালিয়ে যাওয়া উচিত কত বছর পর্যন্ত? তো দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে অন্তত 2 বছর বা তার বেশি। 2 বছর বা তার বেশি। অনেক শিশু কিন্তু 2 বছর খায় বা তার বেশি, 3 বছর, 3.5 বছর পর্যন্ত কিন্তু অনেক শিশু খেতে চায়। তো খাওয়ানো প্রয়োজন, কারণ দুধের মধ্যে সব কিছুই ভরপুর আছে, তাছাড়াও অ্যান্টিবডি আছে, যেটাতে সার্বিক দিক থেকে সেই শিশুটিকে কিন্তু রক্ষা করে। তো এই হচ্ছে এই আজকের ক্লাসের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা নিয়মিত ক্লাসগুলি করবে আর এই প্রশ্ন উত্তরগুলো বারবার প্র্যাকটিস করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।